প্রথম অধ্যায়ের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা ৬। ২ এক কথায় / সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রশ্ন ১, কিভাবে ইতিহাসকে সাজাতে হয়? উত্তর, ঘটনাগুলির সময়কাল অনুসারে। প্রশ্ন ২, কঠিন হলেও কি মনে রাখা জরুরি? উত্তর, একটু আধটু নাম বা সাল। প্রশ্ন ৩, ইতিহাসের সময় মাপার এককগুলি কি? উত্তর, তারিখ, মাস, সাল, শতাব্দী, সহস্রাব্দ। প্রশ্ন ৪, ইতিহাসে সময় মাপার ক্ষেত্রে বিশেষ কাজে লাগে না সময়ের কোন এককগুলি? উত্তর, সেকেন্ড, মিনিট, ঘন্টা। প্রশ্ন ৫, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এটি কোনো সুলতানের নাম না উপাধি? উত্তর, শাসকের নাম। প্রশ্ন ৬, গঙ্গৈকোন্ড চোল বা সকলোত্তর পথনাথ এটি কোনো রাজার নাম না উপাধি? উত্তর, রাজার উপাধি। প্রশ্ন ৭, বেশ ছোট এবং সহজেই মনে থাকে এমন দুজন শাসকের নাম লেখো। উত্তর, বাবর, আকবর। প্রশ্ন ৮, লেখো কি? উত্তর, পুরনো দিনের কথা যে পাথর বা ধাতুর পাত্রে লেখা থাকে তা হল লেখো। প্রশ্ন ৯, তাম্রলেখ কি? উত্তর, পুরনো দিনের কথা যে তামার পাতে লেখা থাকে তা হল তাম্রলেখ। ১০, শিলালেখ কি? উত্তর, পুরনো দিনের কথা যে পাথরের ওপর লেখা থাকে তা হল শিলালেখ। প্রশ্ন ১১, পুরনো দিনের কোন কোন জিনিসগুলি থেকে আমরা এক একটি সময়ের ইতিহাস, মানুষের ইতিহাস জানতে পারি? উত্তর, পুরনো ঘরবাড়ি, মন্দির, মসজিদ, মূর্তি, টাকা পয়সা, আঁকা ছবি, বইপত্র থেকে। প্রশ্ন ১২, কে ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন? উত্তর, হেরোডোটাস। হয়কার, বৈষণ্যরয় ওকার, ডয় ওকার, টয়াকার দন্তেশ্ব, হেরোডোটাস। প্রশ্ন ১৩, উত্তর পশ্চিম ভারতের কোন এলাকা কিছুদিনের জন্য পারসিক সাম্রাজ্যভুক্ত হয়েছিল? উত্তর, সিন্ধু নদীর বদ্বীপ এলাকা। প্রশ্ন ১৪, ঐতিহাসিকরা লম্বা এবং দীর্ঘ সময়কালকে আলাদা করেন কিভাবে? উত্তর, যুগ বিভাগ করে। প্রশ্ন ১৫, কাদের হাত ধরে আমাদের দেশে আলু খাওয়ার চল শুরু হয়? উত্তর, পর্তুগিজদের হাত ধরে। প্রশ্ন ১৬, ভারতীয় অর্থনীতির দুটি দিক উল্লেখ করো। উত্তর, কৃষি, ব্যবসা বাণিজ্য। প্রশ্ন ১৭, ধর্ম প্রচারের মাধ্যম কি ছিল? উত্তর, সাধারণ লোক ভাষা। প্রশ্ন ১৮, শিল্প হোক বা সাহিত্য সবেতেই কাদের কথা খুব বেশি ছিল না? উত্তর, গরিব সাধারণ মানুষের। সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নোত্তর, পূর্ণমান ২/৩। প্রশ্ন ১, ইতিহাসের গল্পস্বল্প কিরকম হওয়া উচিত? উত্তর, অনেক বছর আগের ঘটে যাওয়া কাহিনী রয়েছে ইতিহাসে। বছরের পর বছর অনেক লোকের অনেক কারবারের কারণ ও তার ফলাফল, তাই একটু সহজভাবে বর্ণিত হওয়া উচিত। মনে রাখতে কিছুটা অসুবিধে হলেও ইতিহাসের গল্পস্বল্পে সাল, তারিখ একটু আধটু উল্লেখ করা উচিত। প্রশ্ন ২, ইতিহাসের জটিল নাম ধাম বা সময়গুলি দুশ্চিন্তার কারণ হয় কেন? উত্তর ১, নামধাম বা উপাধি। ইতিহাসে যে সমস্ত নামধাম বা উপাধি থাকে সেগুলি অনেক সময় কঠিন বা দুর্বোধ্য হওয়ায় আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে। যেমন গঙ্গৈকোন্ড চোল, গয়ে হস্যই, কয় ওকার, দন্তের নয় ডয়, চয় ওকার, ল। গঙ্গৈকোন্ড চোল
বা সকলোত্তর পথনাথ এর মতো উপাধি অথবা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ব খ তয়হস্যই অন্তুস্বয়াকার বয়শূন্য বখতিয়ার খলজি এর মতো নাম মনে রাখা কঠিন হয়ে পড়ে। 2. সময় একক। সাল তারিখগুলি মনে রাখা খুবই কঠিন। প্রশ্ন 3. ইতিহাস জানা কাকে বলে? উত্তর: বছরের পর বছর অনেক লোকের অনেক কাজ কারবারের কারণ ও ফলাফল জানা বা বোঝার চেষ্টা হলো ইতিহাস জানা। বিগত দিনে এমন অনেক কারবার ঘটে গেছে যেগুলির ছাপ আজও রয়েছে আমাদের চারপাশে। এগুলির ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য আমাদের ইতিহাস জানা দরকার। তাছাড়া বিগত দিনের ঘটনাবলীর ধারাবাহিকতা বোঝার জন্য আমাদের ইতিহাস জানা দরকার। পৃষ্ঠা 7। প্রশ্ন 4. ইতিহাস জানার রকম ফের কিরূপ অথবা ঐতিহাসিক উপাদানগুলি লেখো। উত্তর: 1. পরিচয়। ইতিহাস জানার রকম ফের বলতে বিভিন্ন ধরনের ঐতিহাসিক উপাদানের মাধ্যমেই ইতিহাসকে জানা বোঝায়। 2. দুটি রূপ। এই ঐতিহাসিক উপাদানগুলির মূলত দুটি রূপ, যথা সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক। সাহিত্যিক উপাদানগুলি হল বিভিন্ন ধরনের সাহিত্য কীর্তি, আর প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি হল মাটির নিচে থেকে প্রাপ্ত বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন, যথা ঘরবাড়ি, মন্দির, মসজিদ, মূর্তি, টাকা পয়সা, দেওয়ালের গায়ে বা পাথরের ওপরে আঁকা ছবি প্রভৃতি। প্রশ্ন 5. ঐতিহাসিক কিভাবে তার ইতিহাস নির্মাণ করেন? উত্তর: ঐতিহাসিক ভাঙা, চোরা, ছিঁড়ে যাওয়া উপাদানগুলিকে প্রথমে সময় অনুযায়ী সাজিয়ে নেন। এভাবে তিনি সেই সময়ের একটা কাহিনী বা ছবি তৈরি করেন। এক্ষেত্রে টুকরো টুকরো উপাদানের মাঝে কোনো একটির অপ্রাপ্তিতে ধারাবাহিকতায় ফাঁক থেকে গেলে ঐতিহাসিককে খুব সতর্কতার সঙ্গে আগে পরের তথ্যগুলি বিশ্লেষণ করে সেই শূন্যস্থান পূরণ করতে হয়। প্রশ্ন 6. বিগত ও আজকের দিনে দেশ বলতে কি বোঝানো হয়? উত্তর: প্রাচীন ধারণা। বিগত দিনে দেশ বলতে অনেকেই তাদের আদি বাসস্থান বা বাড়ির অবস্থানকে বোঝাতেন। যেমন বর্ধমান থেকে বাঁকুড়ায় আগত কেউ তার দেশ বলতে তার আদি বাসস্থান বর্ধমানকে বোঝাতেন। এক্ষেত্রে দেশ বলতে একই রাজ্যের মধ্যে আলাদা অঞ্চলকে বোঝাত। বর্তমান ধারণা: আজকের দিনে দেশ বলতে নির্দিষ্ট সরকারের অধীনস্থ রাষ্ট্রীয় ভূখণ্ডকে বোঝায়, যেমন ভারত, পাকিস্তান ইত্যাদি। প্রশ্ন 7. প্রাচীন ধারণায় ইন্ডিয়া শব্দটির দ্বারা কোন অঞ্চলকে বোঝানো হতো? উত্তর: 1. প্রাচীন পারসিকরা যখন সিন্ধু অঞ্চলটি নিজেদের সাম্রাজ্যভুক্ত করে তখন ইন্ডিয়া শব্দটির দ্বারা সিন্ধু বদ্বীপ অঞ্চলকেই বোঝানো হতো। 2. পরবর্তী সময়ে গ্রিকদের বিবরণীতে ইন্ডিয়া বলতে ভারতীয় উপমহাদেশকেই বোঝানো হয়, যার উত্তর সীমানা হিমালয় এবং দক্ষিণ সীমানা ছিল সমুদ্র। 3. পরবর্তীকালে সাসানীয় শাসকদের শিলালিপিতে সিন্ধু নদীর সংলগ্ন অঞ্চলকেই হিন্দুস্তান রূপে উল্লেখ করা হয়েছে। 4. আরও পরে অজ্ঞাতনামা এক লেখকের হুদুদ অল আলম গ্রন্থে হিন্দুস্তান শব্দটির দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে। প্রশ্ন 8. ইতিহাসের সংজ্ঞা দাও। উত্তর: ইতিহাস হল অতীতের মানব সমাজ এবং মানব সভ্যতার ধারাবাহিক পরিবর্তন এবং উত্থান পতনের বিজ্ঞানসম্মত বিশ্লেষাত্মক বিবরণ। সংজ্ঞা সম্পর্কিত মত। 1. E.H. কার এর মত 20 শতকের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ঐতিহাসিক এডওয়ার্ড হ্যালেট
হয়জফলা আকার লয়কার ট, হ্যালেট কার, ব্র্যাকেটে EH কার, ব্র্যাকেট ক্লোজ, এর মতে অতীত এবং বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথনই হল ইতিহাস। 2. বার্ক এর মতে, বয়াকার কয়রেব, বার্ক এর মত, এডমন্ড বার্ক মনে করেন যে ইতিহাস হল প্রবহমান নদীর মতো যা থেমে থাকে না। প্রশ্ন 9, ইতিহাসের যুগ বিভাজনের ওপর আলোকপাত করো। উত্তর, জেমস মিল এর মত। ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল তার হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে 1818 খ্রিস্টাব্দে ভারত ইতিহাসকে 3টি যুগে ভাগ করেছেন, যথা হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। রমিলা থাপার এর মত। অধ্যাপিকা রমিলা থাপার ভারতের ইতিহাসকে মোট 4 ভাগে ভাগ করেছেন, যথা 1. আদি ঐতিহাসিক পর্ব, ব্র্যাকেটে 800 খ্রিস্টাব্দ পর্যন্ত। 2. আদি মধ্যযুগ 800 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত। 3. মধ্যযুগ 1300 থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং 4. আধুনিক যুগ ব্রিটিশ শাসনকাল থেকে বর্তমান সময়। প্রশ্ন 10, আদি মধ্যযুগের ধারণা দাও। উত্তর, ঐতিহাসিকদের ধারণায় প্রাচীন যুগের শেষ দিক আর মধ্যযুগের সূচনা লগ্নের প্রথম দিক আদি মধ্যযুগ নামে পরিচিত। ভারতের মধ্যযুগকে আদি মধ্যযুগ এবং অন্ত মধ্যযুগে ভাগ করা হয়। আদি মধ্যযুগ হিসেবে রামশরণ শর্মা, ব্রজদুলাল চট্টোপাধ্যায়, নিহার রঞ্জন রায় প্রমুখ গবেষকগণ 600 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে উল্লেখ করেছেন। অন্তঃমধ্যযুগ হিসেবে 1206 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে চিহ্নিত করেছেন। আবার অনেকে ঔরঙ্গজেবের মৃত্যুকাল অর্থাৎ 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগের সীমারেখা টেনেছেন। প্রশ্ন 11, ইউরোপের ইতিহাসে কলা বিভাজন কিভাবে করা হয়? ভুল। প্রশ্ন 11, ইউরোপের ইতিহাসে কাল বিভাজন কিভাবে করা হয়? উত্তর, ইউরোপের ইতিহাসকে 3টি কাল বা যুগে ভাগ করা হয়েছে। 1. প্রাচীন যুগ 476 খ্রিস্টাব্দে ইউরোপে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে। এই সময়কাল পর্যন্ত ইউরোপের ইতিহাসকে প্রাচীন যুগ বলা হয়। 2. মধ্যযুগ 476 খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত, অর্থাৎ কনস্টান্টিনোপলের পতনের আগে পর্যন্ত সময়কালকে ইউরোপের মধ্যযুগ বলা হয়। 3. আধুনিক যুগ 1453 খ্রিস্টাব্দে অটোমান তুর্কিদের হাতে কনস্টান্টিনোপলের পতন ঘটার পর থেকে ইউরোপে আধুনিক যুগের সূচনা ঘটে। প্রশ্ন 12, ইউরোপের ইতিহাসে প্রাচীন যুগ এবং মধ্যযুগের 2টি করে বৈশিষ্ট্য লেখো। উত্তর, 1. ইউরোপের প্রাচীন যুগের বৈশিষ্ট্য। 1. দাস প্রথা প্রাচীন গ্রিস ও রোম সহ ইউরোপের বেশ কিছু দেশে দাস প্রথার প্রচলন ছিল। 2. পেগান ধর্ম প্রাচীন গ্রিস এবং রোমে অখ্রিস্টান পেগান ধর্মমতের প্রচলন ছিল, অর্থাৎ এই সময়ে মানুষ একাধিক দেব দেবীর পুজো করত। পৃষ্ঠা 8। 2. ইউরোপের মধ্যযুগের বৈশিষ্ট্য। 1. ভূমিদাস, সামন্ত এবং ম্যানর প্রথা। ইউরোপবাসীর সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনের মূল ভিত্তি হয়ে ওঠে সামন্ত প্রথা, ভূমিদাস ও ম্যানর প্রথা প্রভৃতি। 2. গির্জার প্রাধান্য। মধ্যযুগে ধর্মসহ জীবনের বিভিন্ন দিকগুলি নিয়ন্ত্রণ করত গির্জা। এই যুগের গির্জা এবং পোপের আদেশই ছিল শেষ কথা। প্রশ্ন 13, ইতিহাস কিভাবে জানা যায়? উত্তর, বিভিন্ন নিদর্শন এবং সেগুলির
প্রাচীনত্ব নির্ধারণের পদ্ধতি থেকে আমরা ইতিহাস জানতে পারি। 1. নিদর্শন। আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে লিপি, মুদ্রা, স্মৃতিসৌধ, স্থাপত্য ভাস্কর্য এবং সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্য ও বিদেশি ঐতিহাসিকদের রচনাবলী থেকে অতীত ইতিহাস জানতে পারি। 2. পদ্ধতি। তেজস্ক্রিয়তা নির্ভর পটাশিয়াম আর্গন পদ্ধতি ব্র্যাকেটে K-A ব্র্যাকেট ক্লোজ। প্রত্নচুম্বকত্ব পদ্ধতি, থার্মোলুমিনিসেন্স পদ্ধতি, অপটিক্যাল স্টিমুলেটেড ল্যামিনেসেন্স প্রভৃতি বিজ্ঞানধর্মী পদ্ধতি থেকে আমরা ঐতিহাসিক বিষয়বস্তুর কাল নির্ণয় করতে পারি। প্রশ্ন 14। প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদানগুলির নাম লেখো। উত্তর: প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদানগুলিকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ভাগগুলি হল: 1. প্রত্নতাত্ত্বিক উপাদান, যথা শিলালিপি, মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য, সভ্যতার ধ্বংসাবশেষ। 2. সাহিত্য উপাদান, যথা 1. দেশীয় সাহিত্য, ধর্মশাস্ত্র, বৈদিক সাহিত্য, মহাকাব্য, জীবনচরিত, বৌদ্ধ সাহিত্য ইত্যাদি। 2. বিদেশি পর্যটকদের বিবরণ, গ্রিক, রোমান পর্যটকদের বিবরণ, চৈনিক পর্যটকদের বিবরণ, অন্যান্য ঐতিহাসিকদের বিবরণ। প্রশ্ন 15। হিন্দু ধর্মের মূল কয়েকটি বৈশিষ্ট্য লেখো। উত্তর: হিন্দু ধর্মের কয়েকটি বৈশিষ্ট্য হল: 1. ধর্মীয় বিশ্বাস, আত্মন এবং ব্রহ্মণের তত্ত্বে বিশ্বাস, বেদ শাস্ত্রে বিশ্বাস, পুনর্জন্ম ও কর্মফলে বিশ্বাস। 2. ষড়যন্ত্র, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। এই ষড়দর্শন হিন্দুদের মুক্তি লাভের পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। 3. দেবদেবী হিন্দু ধর্মের প্রধান কয়েকজন দেবদেবীর নাম হল বিষ্ণু, শিব, গণপতি, পার্বতী, সূর্য, ব্রহ্মা প্রমুখ। প্রশ্ন 16। টিকা রাজতরঙ্গিনী। উত্তর: উপাদান। রাজতরঙ্গিনী রচনার জন্য কলহন, ক লয় হসন্ত, হ দন্তের ন, মূলত 4 ধরনের উপাদান ব্যবহার করেছেন, যথা ঐতিহ্য, প্রবাদ বা জনশ্রুতি, লিখিত দলিল, লেখ বা বিভিন্ন লিপি। বিভিন্ন ভাগ। সংস্কৃত ভাষায় লেখা কাব্যধর্মী এই গ্রন্থটি 3টি প্রধান পর্যায়ে বিভক্ত, যথা 1. প্রথম পর্যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড। 2. দ্বিতীয় পর্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ খণ্ড। 3. তৃতীয় পর্যায়, সপ্তম ও অষ্টম খণ্ড। বিষয়বস্তু: রাজতরঙ্গিনীর প্রথম পর্যায়ের 3টি খণ্ডে রয়েছে ঐতিহ্য ও জনশ্রুতির বিবরণ। দ্বিতীয় পর্যায়ের 3টি খণ্ডে রয়েছে কাশ্মীরের কারকোটা এবং উৎপল রাজবংশের ইতিহাস, আর তৃতীয় পর্যায়ে 2টি খণ্ডে রয়েছে লোহার রাজবংশ ইতিহাস। প্রশ্ন 17। টিকা তহকিক-ই-হিন্দ বা কিতাব-উল-হিন্দ। উত্তর: রচয়িতা তহকিক-ই-হিন্দ বা কিতাব-উল-হিন্দ গ্রন্থটি রচনা করেন আল বিরুনি, বৈষ্ণরয় হর্ষৌ দন্তের নয় হর্ষই, আল বিরুনি, যার আসল নাম হল রিহান ইবনে যার আসল নাম হল আবু রিহান ইবনে বৈষ্ণরয় হর্ষই হয়াকার দন্তের ন, হর্ষই ব দন্তের নয় একার, আবু রিহান ইবনে আহমেদ, হ ময়কার দল। গ্রন্থের বিষয়বস্তু: 76টি অধ্যায় বিশিষ্ট এই গ্রন্থে সমকালীন ভারতের আর্থ-সামাজিক জীবন, ধর্ম-দর্শন, বিজ্ঞান চিন্তা, আইন ভাবনা সমস্ত কিছু অত্যন্ত সহজ সরলভাবে উপস্থাপিত হয়েছে। ঐতিহাসিক মূল্য: তহকিক-ই-হিন্দ
গ্রন্থটি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে অত্যন্ত বিজ্ঞানধর্মী ও মূল্যবান। প্রশ্ন 18, টিকা তারিক-ই ফিরোজ শাহী। উত্তর, রচয়িতা তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটি রচনা করেন ঐতিহাসিক জিয়া উদ্দিন বরৌনি। বর্গীয় হস্যই অন্তুস্থ আকার হস্যৌ দয় হস্যই দন্তের ন। জিয়া উদ্দিন বরৌনি ব বৈষ্ণ র দন্তের নয় হস্যই। পরে একই শিরোনামে শামস ই সিরাজ আফিফ ও একটি গ্রন্থ রচনা করেন। শামস তালবুসয় আকার ম দন্তেশ্বয় হসন্ত ড্যাশ হস্যই ড্যাশ সিরাজ দন্তেশ্বয় হস্যই বৈষ্ণ রায় আকার বর্গীয় আফিফ আ ভয় হস্যই ফ। বিষয়বস্তু: এই গ্রন্থে গিয়াসউদ্দিন বলবনের রাজত্বের প্রথম বছর থেকে শুরু করে ফিরোজ তুগলকের রাজত্বের প্রথম 6 বছর আলোচিত হয়েছে। একই নামে আফিফের লেখা গ্রন্থে ফিরোজ তুগলকের রাজত্বকালের অনেক তথ্য রয়েছে। ঐতিহাসিক মূল্য: সুলতানি যুগের মৌলিক ঐতিহাসিক উপাদান হিসেবে গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এতে সমকালীন সুলতানি এর বিভিন্ন দিকগুলি আলোচিত হয়েছে। প্রশ্ন 19, টিকা আকবরনামা। উত্তর, রচয়িতা আকবরনামা গ্রন্থটি রচয়িতা ইতিহাসবেত্তা আবুল ফজল। 5 বার সংশোধনের পর বইটি প্রকাশিত হয়। বিষয়বস্তু: গ্রন্থটির প্রথম খণ্ডে তৈমুর লং থেকে হুমায়ুনের আমল পর্যন্ত মোগল রাজপরিবারের কাহিনী বর্ণিত হয়েছে। দ্বিতীয় খণ্ডে আকবরের রাজত্বকাল এবং তৃতীয় খণ্ডে আকবরের শাসনকালের বর্ণনা রয়েছে। ঐতিহাসিক মূল্য: গ্রন্থটি আকবরের রাজত্বকালের বিভিন্ন দিকগুলি জানার ক্ষেত্রে এক আকর গ্রন্থ বলা চলে। এছাড়া তৈমুর লং থেকে শুরু করে আকবর পর্যন্ত মুসলিমদের ধারাবাহিক কাহিনী হিসেবে এর ঐতিহাসিক মূল্য অপরিসীম। পৃষ্ঠা 9। আলোচনামূলক প্রশ্নোত্তর প্রশ্নমান 4 থেকে 5 4/5 বিশদ বা বর্ণনা ধর্মী। প্রশ্ন 1, ইতিহাসের গল্পস্বল্পের সংক্ষিপ্ত ধারণা দাও। উত্তর, সূচনা: ইতিহাসের কাহিনী যত পুরনোই হোক তা গল্পের মতো লিখলে সকলেরই ভালো লাগে, কিন্তু অনেক সময় রাজার নাম, রাজত্বকাল বা ভালো যুদ্ধের সাল তারিখগুলি ঠিকমতো মনে থাকে না, আর তখন গল্পের সুর কেটে গিয়ে আনন্দটা মাটি হয়। ইতিহাসের গল্পস্বল্প: রাজা বা রাজবংশের নাম। রাজা বা রাজবংশের নাম ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বিষয়, তবে শুধুমাত্র রাজাদের পরিচিতি সামগ্রিক ইতিহাস নয়। রাজত্বকাল বা যুদ্ধের সময়কাল, কোন রাজা কবে থেকে রাজত্ব শুরু করল, যুদ্ধে জয়ী বা পরাজিত হলো, এই সমস্ত বিষয়ের সময়কাল স্থান পায় ইতিহাসে। গুরুত্বপূর্ণ ঘটনাবলীর দলিল: প্রাচীন বা সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ইতিহাসের স্থান পায় না। ইতিহাস শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঘটনাগুলি মনে রাখে। ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লব ইতিহাসে নির্দিষ্ট মোড় হিসেবে বিবেচিত হওয়ায় তা ইতিহাসে স্থান পেয়েছে। মানুষের কাহিনী: ইতিহাস কোনো বিশেষ ব্যক্তি নয়, তা হলো সমাজবদ্ধ মানুষের কাহিনী। সিদ্ধার্থ বোধি লাভের জন্য নয়, অন্যের মুক্তির চেষ্টা করেছিলেন বলে ইতিহাসে বুদ্ধদেব হিসেবে স্থান পেয়েছেন। যুগ বিভাজন: ইতিহাসের অন্যতম বিষয় হল যুগ বিভাজন। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাসে যুগ বিভাজন রীতি রয়েছে। যেমন ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারত ইতিহাসকে হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ এভাবে ভাগ করেছেন। আবার রমিলা থাপার অপর দৃষ্টিভঙ্গিতে ভারত ইতিহাসকে 4 ভাগে ভাগ করেছেন। জেনে রাখা ভালো: 1.
বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। এই বাক্যটায় 6 জন মোগল সম্রাটের নাম লুকিয়ে রয়েছে। বাবার শব্দের মধ্যে বাবর, হইল শব্দের মধ্যে হুমায়ুন, আবার শব্দের মধ্যে আকবর, জ্বর শব্দের মধ্যে জাহাঙ্গীর, সারিল শব্দের মধ্যে শাহজাহান এবং ঔষধে শব্দের মধ্যে ঔরঙ্গজেবের নাম লুকিয়ে রয়েছে। 2. আজকের মানবদেহের চেহারা বিশিষ্ট নিয়ানডার্থাল দন্তনয় হস্যই অন্তস্থ আকার দন্তের ন ডয়াকার র বয়সন র থয়াকার ল মানবের উদ্ভব ঘটে মাত্র ৭৫,০০০ বছর আগে। ৫৬০ কোটি বছর বয়সের পৃথিবী মানুষ ৫৬০ কোটি বছর বয়সের পৃথিবীতে মানুষ এসেছে অনেক বছর পরে। মানুষের আবির্ভাবের ও প্রায় ৬০ কোটি বছর আগে থেকেই এই বিশ্বে জীবের অস্তিত্ব ছিল। তবে হিমযুগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ানডার্থাল দন্তনয় হস্যই অন্তস্থ আকার দন্তের ন ডয়াকার র থয়াকার ল মানুষের অবলুপ্তি ঘটে। তার স্থান নেয় আধুনিক মানুষ হোমো স্যাপিয়েন্স হয়কার ময় ওকার দন্তেশ্বয় জফলা আকার পয় হস্যই অন্তস্থ একার দন্তের নয় শয়। প্রশ্ন 2. বিবর্তনের হিসেবে ইতিহাসের ধারণা কি? কোন সময়ের ইতিহাস এই শ্রেণীর পাঠ্য? উত্তর: সূচনা। ইতিহাস একটি বিন্দু থেকে শুরু হয়ে বিবর্তনের পথ ধরে এগিয়ে চলে আর একটি বিন্দুর দিকে। ঐতিহাসিক গিবন বলেছেন যে প্রতিটি যুগে মানুষের সম্পদ, শক্তি, স্থান বাড়ছে। বিবর্তনের হিসেবে ইতিহাসের ধারণা। উদ্ভব। ইতিহাসে ঘটনা ও মূল্যবোধ একে অপরের ওপর নির্ভরশীল। উভয়ের মধ্যেকার ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের পথ চলা শুরু হয়। ধারণার প্রসার। ঐতিহাসিকদের অনুমান, নীল নদের উপত্যকায় যে সভ্যতার উন্মেষ ঘটে তারপর থেকেই মূলত ইতিহাসে বিবর্তনমূলক ধারণার প্রসার শুরু হয়। বিভিন্ন মত। 1. কবি ভার্জিল ভয়াকার বর্গীজয় রেফ হস্যই ল ধর্মশাস্ত্রের ভিত্তিতে ইতিহাসের বিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। 2. টয়েনবি ট উন্তস্তয় একার দন্তের ন বয় হস্যই টয়েনবি মনে করেন ইতিহাসের বিভিন্ন যুগে 2. টয়েনবি মনে করেন ইতিহাসের বিভিন্ন পর্বে বিভিন্ন যুগে প্রগতির ধারণা নিহিত রয়েছে। 3. এডমন্ড বার্গ মনে করেন যে ইতিহাস সদা প্রবহমান বহমান নদীর মতো থেমে থাকে না। পাঠ্য ইতিহাস। সপ্তম থেকে অষ্টাদশ শতক এবং স্বাধীনোত্তর ভারত। সপ্তম থেকে অষ্টাদশ শতকের প্রথমার্ধ পর্যন্ত সময়কাল স্বাধীনোত্তর ভারতের সরকার, গণতন্ত্র এবং স্বায়ত্তশাসন এই শ্রেণীর পাঠ্য। অর্থাৎ আদি মধ্যযুগ থেকে শুরু হয়েছে এই শ্রেণীর পাঠ্য। 1. এই গ্রন্থের সূচনায় একদিকে যেমন রয়েছে প্রাচীন বঙ্গের পরিচয়, অপরদিকে তেমনি আছে শশাঙ্কের আমলে গৌড়ের বিবরণ। 2. এরপর একে একে এসেছে বাংলার পাল বংশ রাজাদের শাসনকাল এবং অন্যান্য আঞ্চলিক শক্তির উত্থানের আলোচনা। 3. আরবদের সিন্ধু জয়ের মধ্যে দিয়ে ভারতে মুসলিম শাসনের সূচনা ঘটে। মোহাম্মদ ঘুরির আক্রমণে তরাইনের যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান নিহত হন। এরপর ঘুরি নিজের রাজ্যে ফিরে গেলে তার দাস সেনাপতি কুতুবউদ্দিন আইবক ভারতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। 4. বাবরের কাছে ইব্রাহিম লোদির পরাজয়ে সুলতানি শাসনের অবসান এবং মোগল শাসনের সূচনা ঘটে। শেষ উল্লেখযোগ্য মোগল শাসক ঔরঙ্গজেবের মৃত্যুর আগে পর্যন্ত ইতিহাস এই শ্রেণীর পাঠ্য। 5. এই শ্রেণীর পাঠ্যে সর্বশেষ অধ্যায়ে রয়েছে আজকের ভারত সরকারের ধারণা, বিশেষত সরকার, গণতন্ত্র এবং স্বায়ত্তশাসনের
ধারণা দেওয়া হয়েছে। জেনে রাখা ভালো। 1. মানুষ লিখতে শেখার আগের সময়কালকে বা লিখিত উপাদানের অনুপস্থিতির কালকে মানব ইতিহাসের প্রাচীনতম কাল বলা যায়। 2. এক যুগ থেকে অন্য যুগে রূপান্তরের জন্য কিছুটা সময়ের দরকার হয়। এই সময়কে বলে ক্রান্তিকাল বা যুগসন্ধিক্ষণ বা যুগ পরিবর্তনের কাল। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।